আমরা করোনাকালীন সময় উত্তরণে দীর্ঘদিনে অনেকটাই সাহসী হয়ে গেছি। করোনাকে সঙ্গে নিয়ে আমরা সমস্ত কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করে যাচ্ছি। আমাদের ছাত্ররা আমাদের অত্যন্ত প্রিয়। তারা দেশের ভবিষ্যৎ নাগরিক। এই চিন্তা চেতনা থেকে মাননীয় প্রধানমন্ত্রী গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছেন। এতে ছাত্ররা লেখাপড়ায় যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি আমাদের শিক্ষকরাও ছাত্রদের সঙ্গে মিশতে না পেরে, ছাত্রদের টিচিং না দিতে পেরে তারাও শিক্ষা কার্যক্রম থেকে অনেকটা দূরে চলে গেছে। শিক্ষা কার্যক্রমকে সচল না করলে আমরা ক্ষতিগ্রস্ত এখন যতটা হয়েছি, ভবিষ্যতে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। শিক্ষা জাতির দর্পণ, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে তোলে। শিক্ষা ছাত্রদের জ্ঞান যেমন বিকাশ করে, তেমনি সামাজিকভাবেও তাকে বিকশিত করে তোলে। শিক্ষার বিকল্প পৃথিবীতে অন্য কিছু নেই। আজকে যারা মন্ত্রী এমপি হয়েছেন, আজকে যারা বড় বড় চেয়ার সচিব হয়েছেন, বিভিন্ন সেক্টরের দায়িত্ব রয়েছেন, এ রাষ্ট্র তাদেরকে সুযোগ করে দিয়েছে শিক্ষা গ্রহণের। আপনারা বড় হয়েছে। আমাদের ছাত্ররা যখন কোনো উচ্চ পদে বড় রকমের চাকরিতে যোগদান করে আমরা আনন্দে উদ্বেলিত হয়ে উঠি। আমাদের বুকটা বড় হয়ে ওঠে। আজকের প্রধানমন্ত্রী যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, সেই ছাত্রদের হৃদয় কতটা বড়, কতটা উল্লাসিত, কতটা আনন্দিত, সেটা পরিমাপ করা অত্যন্ত কঠিন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রধান যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন তার স্কুলের স্যারেরা মিষ্টি বিতরণ করেছিল। আমরা যখন অফিস আদালতে আমাদের ছাত্রদের দেখে আমরা অত্যন্ত খুশি হই। মাননীয় প্রধানমন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের জীবন বাঁচানোর জন্য, এই করোনা মহামারীর থাবা থেকে বাঁচানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেছেন। সকলকে এক বাক্যে স্বীকার করতে হবে, এটা ছিল তার প্রশাসনিক বিচক্ষণের সিদ্ধান্ত, যা একজন ভালো প্রশাসক, উত্তম প্রশাসক গ্রহণ করে থাকে। ছাত্রভর্তি অ্যাসাইনমেন্টের উছিলায় যে কোনোভাবে হোক আমরা ছাত্রদের কাছাকাছি চলে এসেছি। এই করোনার মাঝে স্বাস্থ্যবিধি বজায় রেখে ছাত্ররা আসা যাওয়া করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষা সেক্টরের
এবং শিক্ষাবিদ, শিক্ষা গবেষক যারা রয়েছেন তাদের সকলকে বলবো, অনুরোধ করব, যে কোনোভাবে ছাত্রদের বিদ্যালয়ে আসার সুযোগ সৃষ্টি করার জন্য। আমরা শিক্ষকরাও যে দুধে ধোয়া তা নয়, আমরাও সম্মানিত একটা পদ পেয়েছি, সম্মানিত একটা চাকরি পেয়েছি, আমরা কখনো এটা চিন্তা করি না। অনেকে করেন, অনেকে করেন না। বিদ্যালয়ে আসতে না পারলে যদি কোনো শিক্ষক আনন্দিত হয় তাহলে সে কোনো শিক্ষকই নয়। কিন্তু আমাদের মাঝেও ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে, আর করোনা এই সুযোগটা আরো বড় ধরনের করে তৈরি করে দিয়েছে। আমি পূর্বেও বলেছি, অ্যাসাইনমেন্টের মাধ্যমে ছাত্রদের যেমন আমরা বিদ্যালয়মুখী করেছি, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। এই অ্যাসাইনমেন্ট কোনো ক্রমে বন্ধ করা যাবে না। শুধু অ্যাসাইনমেন্ট নয়, বিভিন্নভাবে ছাত্রদের শিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। আশা করি শিক্ষাবিদ, শিক্ষা গবেষক, মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষা সেক্টর, শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটি বিভাগ অতি দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছবে, যাতে আমরা ছাত্রদেরকে বিদ্যালয়মুখী করে তাদেরকে লেখাপড়ার চর্চার থেকে ধাবিত করতে পারি। আমরা শিক্ষক, আমরা জানি আজকে যদি একটা চ্যাপ্টার বা কোনো প্রশ্ন দেওয়া হয়, ওই দেওয়া প্রশ্নই তারা পড়তে চায় না। আর যদি তাদের সামনে কোনো ইনস্ট্রাকশন না থাকে, এই ছাত্রগুলো এলোমেলো হয়ে যাবে, শিক্ষা থেকে অনেক দূরে চলে যাবে, আপনা আপনি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে অন্য পেশায় চলে যাবে। স্বাস্থ্যবিধি বজায় রেখে বিভিন্ন প্রক্রিয়া, অ্যাসাইনমেন্ট হোক, অন্য কোনো প্রক্রিয়া হোক, সেটা বুদ্ধিজীবীদের, শিক্ষাবিদদের, মাননীয় শিক্ষামন্ত্রীকে খুঁজে বের করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে ছাত্রদের যদি অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন দিয়ে দেওয়া হয়, আর যদি সেটা স্বাস্থ্যবিধি মেনে আদায় করা হয়, সেখানে ছাত্রদের কোনো খরচই হবে না, বরং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, বিদ্যালয়গুলো চালু থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান অচল মানে জাতীয় অচল, যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা যাতে এখান থেকে আজকের পরিস্থিতি উত্তরণে বিভিন্ন প্রক্রিয়া মাধ্যমে ছাত্রদের বিদ্যালয়ে নিয়ে আসতে পারে, বিদ্যালয়ে শিক্ষা দিতে পারে বিভিন্নভাবে স্বাস্থ্যবিধি মেনে, সেই সিদ্ধান্তটা অতি দ্রুত আসা জরুরি বলে আমি মনে করি। আমি আগেও বলেছি, আমাদের শিক্ষকরা আমরা অলস, আমরা গবেষণা করতে পারি না। আমরা বিদেশিদের অনুকরণে বই তৈরি করি, কিন্তু আমাদের গবেষণা করার কোনো সুযোগ নেই। ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হয়েছিল 2008 সালে নির্বাচনী প্রাক্কালীন সময়ে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এটা ছিল। আজকে 14 বছর পার হয়ে যাচ্ছে। অনেক বিদ্যালয় রয়েছে যেখানে ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করানোর সুযোগ সৃষ্টি করা হয় না। ল্যাব স্থাপনের অনুমতিতে তালিকা ভিত্তিতে করা হচ্ছে, কে এই তালিকা দিচ্ছে। এমন স্কুল আছে যেখানে 150 ছাত্র, সেখানে ল্যাব চলে যাচ্ছে। এমন বিদ্যালয়, এমন মাদ্রাসা রয়েছে যেখানে 10 জন ছাত্র, সেখানে 4 তলা 5 তলা ফাউন্ডেশন করা হচ্ছে। এই সমস্ত বিচক্ষণতার সাথে না করলে ডিজিটাল বাংলাদেশ পেতে অনেক সময় লাগবে। আজকের প্রতিটি বিদ্যালয়কে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসা, ল্যাব স্থাপনের সুযোগ দেওয়া হবে। জামালপুর সদরের নারিকেলি উচ্চ বিদ্যালয়
এই বিদ্যালয়ের পাশে বাড়ি আওয়ামী লীগের তৎকালীন সমর্থক ডাক্তার আব্দুল হাকিম। মরহুম আব্দুল হাকিমের বাড়ি আলবদর রেজাকাররা জ্বালিয়ে দিয়েছিল, পুড়ে দিয়েছিল। বঙ্গবন্ধু জামালপুর আসার সময় তার বাড়িতে গিয়েছিল। তাকে বাড়ি নির্মাণের জন্য 5,000 টাকা তাকে অনুদান দিয়েছিল ডাক্তার আব্দুল হাকিম সাহেব, নারিকালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ছিল এবং বঙ্গবন্ধুর দেওয়া ওই 5,000 টাকায় বিদ্যালয়কে দান করেছিল। হাইওয়ে রাস্তার উপর প্রতিষ্ঠিত একটি বিদ্যালয়, সেখানে কোনো ভবন নেই, সেখানে ছাত্রদের সুবিধা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। 900-র মতো ছাত্র এখন, কিন্তু তাদের শ্রেণীকক্ষ সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টি করা যাচ্ছে না। কে তালিকা দেয় সেটাও জানার বিষয় রয়েছে। আর শিক্ষা সেক্টরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকেও এই অনুভূতি থাকতে হবে যে কোন বিদ্যালয়ের অবকাঠামো, একাডেমিক অবকাঠামো বৃদ্ধি করার প্রয়োজন। শুধু বড় বড় টেলিফোন আর তালিকা দিয়ে করলে ডিজিটাল বাংলাদেশ পেতে আরো অনেক সময় লাগবে। আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমার ছাত্ররা যদি এই ডিজিটাল পদ্ধতির সাথে সম্পৃক্ত হয়, আরো অতি দ্রুত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোট শাসন আমলে শেষ হল 2008 সালে। বিএনপি জামাতের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বলেছে আওয়ামী লীগ মিথ্যা বলবে, ডিজিটাল বাংলাদেশ হবে না, ডিজিটাল বাংলাদেশ হয়েছে। কিন্তু যে অনিয়মটা হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে, আমি আমার বক্তব্যে বলেছি, যেখানে ছাত্র নয় সেখানে বিল্ডিং হচ্ছে 5 তলা বিশিষ্ট, আর যেখানে ছাত্র আছে সেখানে বিল্ডিং হচ্ছে না। এর কারণ কি? আমি শিক্ষা সেক্টরের প্রধানদের, শিক্ষামন্ত্রীকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষতি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষকরা গবেষণা করবে, কোনো গবেষণাগার কোনো বাংলাদেশে কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই। শিক্ষকদেরও বিদ্যালয়মুখী করতে হবে। আর যদি এইভাবে ছুটি বর্ধিত করা হয়, শিক্ষকরা অলস হয়ে যাবে। আমি দেখেছি একজন বাংলার প্রভাষক, তাকে বলেছি এই বই আপনি পড়েছেন? পড়েনি। আমি আমার বিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য শিক্ষকদের যদি বলি যে এই বিষয়টাকে আপনি দেখেছেন? দেখেনি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। প্রত্যেকটা শিক্ষক যারা অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করেছে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে অত্যন্ত জ্ঞানের সহিত চ্যাপ্টারগুলো এখানে সিলেকশন করা হয়েছে। আর একটি সুখবর দিতে চাই, অনলাইনে ক্লাস হয়েছে। যারা এই ক্লাসগুলো করেছে তাদেরকে লেখাপড়া করে ওই চ্যাপ্টার সম্পর্কে জেনে পড়ে অনলাইনে আসতে হয়েছে, স্টাডি করতে হয়েছে। একজন শিক্ষককে জিজ্ঞাসা করলাম যে আপনি এত মুখস্থ করতেছেন কেন? বলল আগে তো যা ইচ্ছা ক্লাসে পড়িয়েছি, আর এখন নিজে শিখে 2-4 দিন 5 দিন সময় লাগে একটা টিচিং দিতে, সেই প্রস্তুতি নেওয়ার জন্য সেই ছাত্র জীবনের মতো আবারও লেখাপড়া করছি। আমি একজন সচিব মহোদয়কে বলেছিলাম যে আমার স্কুলটা সরকারি করে দিন। উনি বলেছিল যে সরকারি করলে তো লেখাপড়া করাবেন না। হ্যাঁ সত্য, আমাদের দেশের অধিকাংশ শিক্ষকই আমরা অ্যানালাইসিসমূলক লেখাপড়া করি না, যে
দ্রুত ছাত্র সেটা গ্রহণ করবে, যা করা উচিত, এবং প্রত্যেক স্কুলে গবেষণাগার থাকা উচিত, পর্যাপ্ত পরিমাণ বই থাকা উচিত, আর প্রত্যেকটা স্কুলকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসা উচিত। আজকে যারা এমপি মন্ত্রী হয়েছে তারা লেখাপড়া করেছে বিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে। একজন প্রধান শিক্ষকের ফাইল নিয়ে কেন এমপি মন্ত্রীর পিছে পিছে ঘুরতে হবে, আমি সেটা জানতে চাই। বাংলাদেশে যতগুলো বিদ্যালয় রয়েছে তার তালিকা রয়েছে, কোন বিদ্যালয়ে কত ছাত্র, সমস্ত তালিকা রয়েছে। এখানে মাধ্যমিক শিক্ষা অফিস রয়েছে, জেলা শিক্ষা অফিস রয়েছে, আঞ্চলিক অফিস রয়েছে, ডিজি অফিস রয়েছে। সবাই জানে যে কোন স্কুল বড় এবং কোন স্কুল ছোট, কোন স্কুলে ছাত্র নেই, কোন স্কুলে একজন ছাত্র আসছে, দুইজন ছাত্র আসছে পরীক্ষা দেয়। তাদের স্কুলে যখন 5 তলা ফাউন্ডেশন হয়ে যায় আর আমাদের 3 ছাটে ক্লাস নিতে হয়, তখন বড়ই দুঃখ হয়। দুঃখ হয় যে আমাদের সব কিছুর জন্য জনপ্রতিনিধিদের পিছে পিছে ছুটতে হবে, ফাইল নিয়ে করতে হবে। আমরা শিক্ষক, আমরা আজকের প্রধানমন্ত্রীকে শিক্ষা দিয়েছি, আমরা এমপিকে শিক্ষা দিয়েছি, এটা বুঝতে হবে। আর যারা বড় মেধাবী তা বিভিন্ন সেক্টরে রয়েছে তাদেরকে বুঝতে হবে। আজকে যেমন আমরা যারা মেধাবী তাদেরকে আলাদাভাবে আরও শিক্ষার জন্য তাদেরকে বেশি কদর দেওয়া হয়েছে, তাদের পিছিয়ে শ্রম ব্যয় বেশি করা হয়েছে। কেন? তারা মেধাবী ছাত্র, তারা ভালো হলে যে সমস্ত সেক্টরে চাকরি করবে ওই সমস্ত সেক্টরে উন্নতি হবে। আজকে যিনি সচিব হয়েছেন, সহকারী সচিব হয়েছেন, শিক্ষা অফিসার হয়েছেন, নির্বাচন কমিশনে গিয়েছেন, তারা মেধাবী ছিল। তাদেরকে আলাদাভাবে প্রত্যেক স্কুলে শিক্ষকরা আদর করে তাদের জন্য সময় দিয়েছে। সময় দিয়েছে কেন? দেশটা যাতে ভালো থাকে, সুনাগরিক সৃষ্টি হয়। কিন্তু আমি যদি বলি বাংলাদেশের শিক্ষা সেক্টরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, পত্রিকায় এগুলো আসে, এগুলা অত্যন্ত দুঃখজনক। আমি আমরা দেখেছি একটা ছাত্র সার্টিফিকেট পরিবর্তন করবে, বোল নাম পরিবর্তন করবে, সে ব্যাংক ড্রাফট করে যখন কম্পিউটার ম্যানের কাছে জমা দিয়েছে, সে 50 টাকা নিয়েছে। আমি সামনাসামনি প্রতিবাদ করলাম, এই 50 টাকা ফিরিয়ে দেন, না হলে আমি চেয়ারম্যানকে টেলিফোন করব। ওই টাকাটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু হাজার হাজার লাইন এইভাবে প্রতিদিন চলে। হ্যাঁ, এমনও শিক্ষা বোর্ড রয়েছে যেখানে কোনো আটদাল পেয়ন নেই। যেমন ময়মনসিংহের শিক্ষা বোর্ড অতি স্বচ্ছতার সহিত চলছে। কিন্তু আমাদের দুঃখ হয়, যারা শিক্ষক থেকে জেলা শিক্ষা অফিসার হয় তারাও দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। আরো দুঃখ রয়েছে, যারা ডিজি হন, শিক্ষা অধিদপ্তরের তারাও শিক্ষক থেকে আসেন, তাদের সেক্টরে দুর্নীতি হয়। কোথায় কোনো বিচার দুর্নীতি করে তাও যদি রিমোটের মতো ধরতে না পারেন, তাহলে ওই সমস্ত পদ ধরে রাখার কোনো মানে হয় না। শিক্ষা অফিসার যদি শোনা যায় দুর্নীতি করে, তখন আমাদের কষ্ট হয়। আমরা প্রধান শিক্ষক, আমরা অফিসে গেলে যদি আমাদের পকেট ফুটো করা হয়, তাহলে আমরা ব্যথিত হই যে দেশে যাদেরকে শিক্ষা দিলাম তারা আমাদের পকেট ফুটো করে দিচ্ছে। সেরকম এই দেশে যারা কর দিচ্ছে, যারা আয় কর দিচ্ছে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা দেশের জন্য শ্রম দিচ্ছে, তাদের পকেট যখন কেটে দেওয়া হয় অফিসে, তাদের কাছ থেকে যখন অর্থ নেওয়া হয়, বিভিন্ন সেক্টর থেকে ঘুষ নেওয়া হয়, দুঃখ ব্যথা ছাড়া আর কিছু নয়। তারেক জিয়া বিএনপি জামাত জোট দুর্নীতি করেছে বলেই মানুষ তাদেরকে ভোট দেয়নি। 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রীকে উপলব্ধি করতে হবে
আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকে উপলব্ধি করতে হবে এই সরকারের বিভিন্ন সেক্টরের দায়িত্বে যারা রয়েছে তাদেরকে উপলব্ধি করতে হবে ঘুষ দুর্নীতি রোখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বড় বড় পদক্ষেপ নিচ্ছে, তারপরেও এগুলো হয়ে চলছে, এগুলো রহিত করতে হবে। তারপরে বলতে চাই, আমরা শিক্ষক, আমাদেরকে সচেতন হতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করলেও বিভিন্ন প্রক্রিয়ায় যাতে এখানে ছাত্ররা স্বাস্থ্যবিধি মেনে আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য, অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আমি যারা এটা গবেষণা করে বের করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আরও বিভিন্নভাবে যাতে ছাত্রদের প্রতিদিন স্কুলে আনা যায়, শ্রেণী বিভাজন করে, বিভিন্ন শাখা বিভাজন করে কম হলেও স্বাস্থ্যবিধি মেনে যদি আনা যায় তাহলে শিক্ষা ডিপার্টমেন্ট সচল থাকবে। আর যদি ছুটি বর্ধিত পর্যায়ক্রমে করে যাওয়া হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান অচল হলে আমাদের ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক দূরে চলে যাবে, হয়তো কেউ লেখাপড়া বাদ দিবে, জড়ে পড়বে, মেধাবী ছাত্র অমেধাবী হয়ে যাবে। এই সুযোগ যাতে আমরা পাই সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানাবো, বিভিন্ন শিক্ষাবিদ গবেষক, বিভিন্ন ভালো ভালো টিচার নিয়ে গবেষণা করুন কিভাবে বিদ্যালয়কে সচল রাখা যায়, ছাত্র আনা যায়। রাস্তায় বের হলে গাড়ি, তারা করোনা মানছে না, হাইকোর্ট কোর্টে যান, মানুষ ওঠানামা করছে, সেখানে মাস্কও ব্যবহার করছে না, চলছে। হ্যাঁ, ছাত্ররা কোমলমতি, এই চিন্তা অত্যন্ত গ্রহণযোগ্য চিন্তা, কিন্তু তাদের শিক্ষা যে গ্রহণ করতে হবে, শিক্ষা থেকে যদি পিছিয়ে যায় জাতি পিছিয়ে যাবে। হ্যাঁ, জাতির উন্নতি হয়েছে, সমৃদ্ধ হয়েছে, অনেক সমৃদ্ধ হয়েছে। এখন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণাগার সৃষ্টি করার সময় হয়েছে। আমরা যদি পদ্মা সেতু সৃষ্টি করতে পারি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শিক্ষকরা সময় দেয় 18 ঘন্টা 12 ঘন্টা গবেষণা করার সুযোগ থেকে, সেটা কেন পারব না? এখনো দুঃখ হয় যে সমস্ত শিক্ষক রিটায়ার হয়ে যায়, তার পরিবারেরা, বেসরকারি স্কুলের শিক্ষকের সেই মরহুমের পরিবারেরা তাদের কল্যাণের টাকা, পেনশনের টাকা পায় না। দুঃখজনক ঘটনা। এরপরও আমরা বলতে পারি না যে বাংলাদেশ উন্নয়ন এবং সমৃদ্ধ কমে গেছে, উন্নত হচ্ছে, শুধু মানসিকতার উন্নতি হচ্ছে না। কেন? যিনি ডিজি হন তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, মেরুদণ্ডহীন লোকদের ওখানে নিয়োগ না দেওয়ার জন্য আমি অনুরোধ করব। যিনি বোর্ডের চেয়ারম্যান হন তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, তারা ফরমায়েশি হিসাবে কাজ করে, চিন্তা করে না যে কীভাবে বিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা যায়। বেসরকারি শিক্ষকদের পেনশনের টাকা কেন দিতে দেরি হয়? কল্যাণের টাকা কেন দিতে দেরি হয়? কেন আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা যাচ্ছে না? প্রায় তো সব সুবিধাই দেওয়া হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। সরকার যখন 2008 সালে বিজয় হল, ক্ষমতা গ্রহণ করলো, ক্ষমতা গ্রহণ করার পর প্রতিটি মন্ত্রী, এমপি যেখানে মিটিং করেছে সেখানে বলেছে শিক্ষকদের স্বতন্ত্র স্কেল দেওয়া হবে। আমরা স্বতন্ত্র স্কেল দেব, আমরা চাইনি যে আমাদের স্বতন্ত্র স্কেল দেওয়া হোক। সরকার গঠনের পর প্রতিটি এলাকায় এমপি, মন্ত্রীর আগে, রাজনীতিবিদরা গিয়ে বলেছে শিক্ষকদের স্বতন্ত্র স্কেল দেওয়া হবে। আজ পর্যন্ত এই স্বতন্ত্র স্কেল সৃষ্টি হয়নি। আজ পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো কেন সরকার ঘোষণা করতে পারছে না সরকারই? তাহলে আমরা পদ্মা সেতু নির্মাণ করে যদি বাহবা পাই, আর শিক্ষা প্রতিষ্ঠানকে যদি তলে রাখি, আর শিক্ষকদের জীবনযাত্রাকে যদি ব্যাহত করে রাখি, তাহলে জাতি উন্নতি হবে এটা কল্পনা করা অত্যন্ত কঠিন। আজকের প্রধানমন্ত্রী
আজকের শিক্ষামন্ত্রী যতক্ষণ না ভাববে যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এসেছি, শিক্ষকরা আমাকে উচ্চ পদে আসার জন্য তৈরি করেছে, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হবে না। আমরা বড় বড় মেগা প্রকল্প তৈরি করতে পেরেছি, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি ঘোষণা করতে পারছি না। আমরা 900 ছাত্রের স্কুলে ল্যাব দিতে পারছি না, বিল্ডিং দিতে পারছি না। কোথায় যাচ্ছে, কে দিচ্ছে? 150 ছাত্রের স্কুলে বিল্ডিং, 5 তলা বিল্ডিং একটা মডেল স্কুলের মতো তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্ত সব কিছু একটা সেক্টরের অভিজ্ঞতায় না থাকলে তাহলে কোনোদিনই উন্নয়ন সম্ভব হবে না। শিক্ষককে পিছিয়ে মানে জাতিকে পিছিয়ে, শিক্ষককে অপমান করা মানে নিজেকে অপমান করা ভাবতে হবে। আজকে আমরা ট্রেন অফিসে যাব, ডিসি অফিসে যাব, আমাদের সম্মান দিতে হবে। আমরা শিক্ষক, আমরা শিক্ষকতা করে আমরা ডিসি তৈরি করি, আমরা প্রধানমন্ত্রী তৈরি করি, আমরা পুলিশের আইজি তৈরি করি, আমরা ডিজি তৈরি করি, আমরা সকলেই তৈরি করি, কিন্তু আমাদের বেতন বৃদ্ধি, আমাদের বাড়ি ভাড়া দিতে এত সুবিধা কেন? আমার মৃত্যু হবে, আমার সন্তানেরা, আমার পরিবারেরা পেনশনের টাকা নিয়ে ঘটবে এক অদ্ভুত কারবার। এগুলো দেখলে মনে হয় না যে এই উন্নয়নকে আমি স্বীকার করি। সেই যে তাল সোনাপুরের তালে মাস্টারের কাহিনী এখনো বাংলাদেশে রয়েছে। আমাদের মতো বিচক্ষণ প্রধানমন্ত্রী যেহেতু সারা বিশ্বেই কম, কেন বঙ্গবন্ধু প্রাইমারিকে সরকারি ঘোষণা করতে পেরেছে? আমরা তো সে সময় স্বতন্ত্র স্কেল চাইনি। আপনার সরকার বলেছে শিক্ষকদের স্বতন্ত্র স্কেল দেওয়া হবে, আপনার মন্ত্রী এমপিরা বলেছে স্বতন্ত্র স্কেল দেওয়া হবে। সেই স্বতন্ত্র স্কেল কোথায়? অনিয়মগুলো বুঝতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের। বেসরকারি হাসপাতালগুলো যেরকম লোটপাট করছে, ডাক্তার নিয়োগ নেই, সরকারি ডাক্তাররা টাইম লিখে সেখানে কাজ করছে, তাদেরকে রোধ করতে হবে। কোচিং সেন্টারের নামে একটা স্কুলের পাশে, প্রতিটি স্কুলের পাশে 4-5টা করে স্কুল তৈরি হয়ে গেছে। কোচিং সেন্টার, সেখানে বই থেকে আসে। কোচিং সেন্টারের কাজ হলো তারা অন্য স্কুলের ছাত্রদের কোচিং দেবে, তারা বই দিয়ে পারিবারিক ছাত্র ভর্তি করছে, মূল প্রতিষ্ঠানের উপর আঘাত করছে। এই বইগুলো কে দিচ্ছে? সেগুলো সরকারি গোয়েন্দা বাহিনী দিয়ে খোঁজে বের করতে হবে। আমি আমার কলম ছোট, আমি বিভিন্ন সময় লিখেছি শিক্ষায় বৈষম্য কমাতে হবে। আমরা বেসরকারি স্কুলে চাকরি করে, যারা সরকারি হাই স্কুলে চাকরি করে, তাদের জীবনযাত্রার মান উন্নতির কথা এই দেশের সরকারদের মনে থেকে আমাদের কথা মনে থাকে না। এই সরকারকে ধন্যবাদ, আমাদের ইনক্রিমেন্টটা দেওয়া হয়েছে। আমাদের বাড়ি ভাড়া কোথায়? বাড়ি ভাড়াটা হলেই তো এটা সরকারি হয়ে যায়। পাউট শ্রমিকদের জীবনযাত্রা উন্নত করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হয়েছে। তাদের পাওনা থেকে কিছু কর্তন করে রেখে তারা যাতে ভবিষ্যতে মাসে মাসে ওখান থেকে টাকা উত্তোলন করে জীবনযাত্রা চালাতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। স্বতন্ত্র স্কেল তো দূরের কথা, একজন শিক্ষক অসুস্থ হয়ে গেলে, মৃত্যু হয়ে গেলে তার পরিবার টাকা পাচ্ছে না পেনশনের কল্যাণে। এক আজব নিয়ম। এই শিক্ষা সেক্টর দিয়ে কে হবে? কে এখানে বসে আছে? কাউকে চুক্তিভিত্তিক বসে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা যাবে না। আর শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অফিসার কোথায় কি দুর্নীতি করছে সেগুলো খুঁজে বের করতে হবে। কোচিং সেন্টারগুলোতে কিভাবে বই যায়, যে নন রেজিস্টার স্কুলে কিভাবে বই যায়, সরকারের আদেশ থাকে একরকম, কাজ হয় অন্যরকম। এতে মূল প্রতিষ্ঠানগুলোর ব্যাঘাত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি দেশ এবং দেশের মাটিকে ভালোবাসেন, বাংলার মানচিত্র আপনার বুকে, আপনিও শিক্ষা গ্রহণ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে। বেসরকারি
শিক্ষকদের জীবনযাত্রা মানের উন্নয়ন না হলে আমরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। একটা বড় মেগা প্রকল্পের চাইতে একজন শিক্ষকের জীবনযাত্রা যদি উন্নত হয়, শিক্ষা প্রতিষ্ঠানে বসে যদি উনি গবেষণা করতে পারে, তাহলে শিক্ষা ছাত্ররা আরো মজবুত শক্তিশালী শিক্ষা পাবে, অবশ্যই পাবে। বিদেশের অনুকরণে সিলেবাস করা হচ্ছে, বিদেশে অনুকরণে গবেষণাগার কেন থাকছে না, বই কেন সরবরাহ করা হচ্ছে না? একটা বিদ্যালয় আগে একটা গ্র্যান্ট নিচ্ছিল, সেটাও কেটে নেওয়া হয়েছে। একটা বিদ্যালয় ঝরে পড়ে গেলে সেখানে দ্রুত কোনো ব্যবস্থা করা কোনো প্রক্রিয়া নেই। শিক্ষকরা যাতে সম্মানিত থাকে এবং যাদেরকে অতি আদরে মানুষ করেছে তারা যাতে শিক্ষকদের প্রতি খেয়াল রাখে। ডিজিটাল বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত প্রতিটি বিদ্যালয়ে ল্যাব স্থাপন না হবে, ডিজিটাল পদ্ধতি ততদিন কার্যকরী হবে না। আর যতদিন এই গ্রাম অঞ্চলের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ এবং অনলাইনের ব্যবস্থা না করা হবে, অনলাইন ক্লাস করে কোনো লাভই হবে না, কারণ তারা দেখবে না। হ্যাঁ, বিকল্প অবস্থাতে প্রত্যেক জিনিসটারই, প্রত্যেক বস্তুরই একটা কমপ্লিমেন্ট থাকে। করোনাকালীন সময়ে শিক্ষা দেওয়ার কমপ্লিমেন্ট পরিপূরক বিষয়গুলো অতি দ্রুত ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত না করে ছাত্র শিক্ষকদের একসাথে সমবেত হওয়ার সুযোগ সৃষ্টি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।